পৃথিবীর সবথেকে বড় ভেড়ার ফার্ম আছে অস্ট্রেলিয়াতে। সেখানে প্রত্যেক বছর কয়েক মিলিয়ন টন ভেড়ার পশম সংগ্রহ করা হয়, যা দিয়ে কম্বল এবং বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়ে থাকে। ভেড়ার পশম সংগ্রহের মাধ্যমে এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিশাল এই ফার্মগুলোতে 1 লক্ষেরও বেশি ভেড়া থাকে। বসন্তের শুরুতে বা গরম পড়ার ঠিক আগে ভেড়ার পশম কাটা হয়ে থাকে, যাতে ভেড়াগুলো স্বস্তিতে থাকতে পারে। যারা এই কাজটি করেন তাদের বলা হয় শিয়ারার। এই অভিজ্ঞ কর্মীরা বিশেষ ধরনের ইলেকট্রিক ট্রিমারের সাহায্যে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ভেড়ার পুরো শরীরে পশম কেটে ফেলতে পারেন। তবে বড় বড় ফ্যাক্টরির চাহিদা মেটাতে দিনে হাজার হাজার ভেড়ার পশম কাটতে হয়, তাই এই কাজটা ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে। প্রত্যেকটা ভেড়ার থেকে গড়ে 3 থেকে 7 কিলোগ্রাম পশম পাওয়া যায়। প্রতিদিন এত বিপুল পরিমাণ পশম কাটা হয় যে একজন কর্মী একটা ভেড়ার পশম কাটার জন্য মাত্র 2 থেকে 3 মিনিট সময় পান। ভেড়ার পশম খুব দ্রুত বৃদ্ধি পায়, যেটা প্রায় 6 মাসের মধ্যে আবার পুরোপুরি গজিয়ে ওঠে। একদিনেই কয়েক হাজার ভেড়ার পশম সংগ্রহ করে তা ট্রাক ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয়ে থাকে। ফ্যাক্টরিতে পাঠানোর পর পশম পরিষ্কারের কাজ শুরু হয়। র পশম কখনোই সরাসরি ব্যবহার করা যায় না, কারণ তার মধ্যে অনেক মাটি, ধুলো, শুকনো ঘাস এবং ছোট ছোট পোকামাকড় থাকে। পরিষ্কার করার জন্য এই পশমগুলো বড় স্টিলের ট্যাঙ্কের গরম জলে ডোবানো হয়, যেখানে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ডিটারজেন্ট। পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় কয়েকটি ধাপে। প্রথম ধাপে পশম থেকে মাটি ও ধুলো পরিষ্কার করা হয়ে থাকে। দ্বিতীয় ধাপে পশমের প্রাকৃতিক তেল এবং চর্বি দূর করা হয়। সেই ধাপে পশমকে করা হয় সম্পূর্ণ জীবাণুমুক্ত। এই প্রক্রিয়া শেষ হলে পশম এতটাই নরম ও ফোলা হয়ে যায় যে দেখতে মেঘের মতো লাগে। তারপর কার্ডিংয়ের পর্যায় শুরু হয়, যেখানে বড় বড় মেশিনের ভিতরে তীক্ষ্ণ দাঁতযুক্ত রোলার ঘুরতে থাকে। এগুলো দ্রুত ঘুরে খুলে দেয় পশমের জট এবং সমস্ত তন্তুকে একদম সোজা করে দেয়। ফলে পশম সমান, উজ্জ্বল এবং পরবর্তী ধাপে যাওয়ার উপযোগী হয়ে যায়। তারপর শুরু হয় স্পিনিং, অর্থাৎ সুতো তৈরির ধাপ। এই পর্যায়ে পশমকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয় মজবুত সুতো। বড় বড় ফ্যাক্টরিগুলোতে একসঙ্গে কয়েক হাজার সুতো তৈরি করার ক্ষমতা সম্পন্ন মেশিন ব্যবহার করা হয়ে থাকে। কখনো পশমকে আগেই রং করা হয়, আবার কখনো সুতো তৈরি করার পর রং দেওয়া হয়। সবকিছু নির্ভর করে কম্বলের ডিজাইন এবং অর্ডারের উপরে। তারপর আসে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, বুনন প্রক্রিয়া, যেখানে বিশাল বিশাল মেশিনে একসঙ্গে কয়েকশো সুতো চালানো হয়। মেশিন দ্রুত উপর নিচে এবং সামনে পিছনে ঘুরে কাপড় বুনে ফেলে। এই মেশিনগুলো এতটাই দ্রুতগতি সম্পন্ন হয় যে প্রতি মিনিটে কয়েকশো মিটার কাপড় তৈরি করে ফেলে। যদি ফ্যাক্টরি 24 ঘন্টা চালু থাকে, তাহলে একদিনেই কয়েক কিলোমিটার কাপড় বোনা যায়। কাপড় কতটা মোটা হবে, কতটা নরম হবে এবং কোন প্যাটার্নে তৈরি হবে, সমস্ত কিছু নির্ভর করে মেশিনের সেটিংয়ের উপরে। কাপড় বোনা হয়ে গেলে সেটাকে পাঠানো হয় ফিনিশিং সেকশানে, যেখানে সেলাই করা হয় কাপড়ের চারপাশ, কেটে ফেলা হয় অতিরিক্ত সুতো এবং বিশেষ ব্রাশ ব্যবহার করা হয় কাপড়কে আরও মোলায়েম করতে। কিছু কিছু কম্বলকে বিশেষ ধরনের রাসায়নিকে ডোবানো হয়, যাতে সুতো হয় আরও মজবুত ও টেকসই। বিভিন্ন দেশের বাজার অনুযায়ী কম্বলগুলো আলাদা রং ও ডিজাইনে তৈরি করা হয়ে থাকে। শীতপ্রধান দেশে পাঠানোর জন্য কম্বলগুলোকে আরও বেশি মোটা এবং উষ্ণ করার জন্য বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। সবশেষে আসে প্যাকেজিং। প্রতিটা কম্বল সুন্দরভাবে ভাঁজ করে পলিথিন অথবা কাপড়ের ব্যাগে প্যাক করা হয়ে থাকে। কিছু কিছু কম্বল পাঠানো হয় স্থানীয় বাজারে, আর কিছু কন্টেনারে ভরে রপ্তানি করা হয় বিদেশে। বিশ্বের বড় বড় ফ্যাক্টরিগুলো প্রতি বছর কয়েক মিলিয়ন কম্বল উৎপন্ন করে। সবথেকে বেশি কম্বল উৎপন্ন করা হয় তুরস্ক, অস্ট্রেলিয়া এবং কাজাকিস্তানে। সো বন্ধুরা, আমি আশা করছি আপনারা এতক্ষণে বুঝতে পারলেন যে ভেড়ার পশম থেকে কিভাবে তৈরি করা হয় কম্বল। এবার আমরা দেখে নেব যে আখের থেকে কিভাবে চিনি তৈরি করা হয়। আগুনের কথা শুনলেই প্রথমে আমাদের মনে ধ্বংসের ছবি ভেসে ওঠে, কিন্তু আপনারা কি জানেন, হাজার হাজার একর আখের ক্ষেতে আগুন জ্বালানোর কারণেই আপনার সকালের চায়ের কাপে চিনি যোগ করা সম্ভব হয়? না, এটা কোনো পাগলামো নয়, এটা আধুনিক প্রযুক্তির বাস্তব ব্যবহার। আজ আমি আপনাদের জানাবো কিভাবে কিছু অদ্ভুত কিন্তু কার্যকরী পদ্ধতিতে আখ থেকে তৈরি করা হয় চিনি। আখ থেকে চিনি তৈরি করার সফরটা মোটেও সহজ নয়। কল্পনা করুন, আপনি অস্ট্রেলিয়ার একটা বিশাল আখের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছেন। যতদূর চোখ যায় শুধু উঁচু উঁচু সবুজ আখ। এই আখই পরবর্তী সময় রূপ নেয় আমাদের পরিচিত সাদা চিনিতে। মার্চ মাস এলেই শুরু হয় আখের রোপণ উৎসব। প্রথমে সবচেয়ে ভালো মানের আখের টুকরো বাছাই করা হয়। তারপর আধুনিক মেশিনের সাহায্যে এত দ্রুত রোপণ করা হয় যে মাত্র 1 মিনিটে 200টারও বেশি আখের টুকরো মাটিতে বসানো সম্ভব হয়ে থাকে।
কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ আখ গাছ খেতে মাথা তুলে দাঁড়িয়ে যায়। এখন প্রশ্ন হলো, এত বিশাল পরিমাণ আখ চাষের জন্য কতটা জল প্রয়োজন হয়ে থাকে? বন্ধুরা, এখন কিন্তু আগেকার মতো যত ইচ্ছা জল দেওয়া হয় না। বর্তমান সময়ে স্মার্ট সেন্সর, আধুনিক সেচ ব্যবস্থা এবং আবহাওয়া তথ্য অনুযায়ী আখের যতটা জল প্রয়োজন ঠিক ততটাই জল দেওয়া হয়। এর ফলে জলের অপচয় কমে এবং গাছও সুস্থ থাকে। কয়েক মাসের যত্নের পর আখ গাছ বড় হতে শুরু হয়। একটা অদ্ভুত কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ধাপ হলো জমিতে আগুন লাগানো। শুনতে ভয় লাগলেও এটা আখ কাটার প্রস্তুতি পর্ব। শুকনো পাতা ও কীটপতঙ্গ সরানোর জন্যই আগুন ব্যবহার করা হয়ে থাকে। এতে সুবিধা হয় আখ কাটতে, বেশি রস বের করতে এবং মেশিনে জট লাগার সম্ভাবনাও কমে। প্রতি সিজনে হাজার হাজার হেক্টর জমিতে এইভাবেই দেওয়া হয় আগুন। আগুন নিভে গেলে মাঠে নামে বিশাল আকার হারভেস্টার মেশিন। এই মেশিনগুলো এতই শক্তিশালী হয় যে প্রতি ঘন্টায় 100 টনেরও বেশি আখ কেটে ফেলতে পারে। একই সঙ্গে পাতা আলাদা করে এবং ভালো অংশগুলো সরাসরি ট্রাকে ভরে দেয়। সেন্সরের মাধ্যমে ঠিক করা হয় কোন সময় আখ কাটলে সবথেকে ভালো ফলন পাওয়া যায় এবং কোথায় কতটা আখ প্রস্তুত হয়েছে। তারপর একটা শক্তিশালী ট্রাকে একবারে প্রায় 40 টন পর্যন্ত আখ তোলা হয়। প্রতিদিন শত শত ট্রাক আখ নিয়ে কারখানার দিকে রওনা দেয়। কারখানায় পৌঁছে প্রথমে ভালোভাবে পরিষ্কার করা হয় আখগুলোকে, তারপর রস বের করা হয় আখগুলোকে পিষে। আধুনিক মেশিনের সাহায্যে প্রতি ঘন্টায় 1.5 লক্ষ লিটার আখের রস বের করা সম্ভব। এই রস ফিল্টার করে দুর্গন্ধ অপ্রয়োজনীয় উপাদান আলাদা করা হয়, রেখে দেওয়া হয় শুধুমাত্র শুদ্ধ রস। তারপর সেই রস গাঢ় করার জন্য ধীরে ধীরে করা হয় গরম। রস শুকিয়ে যেতে থাকে এবং একসময় তৈরি হতে শুরু করে উজ্জ্বল চিনির দানা। কয়েক ঘন্টার মধ্যেই চিনি প্রস্তুত হয়ে যায়। তারপর সেটা শুকনো করে বাছাই করা হয় এবং প্যাকেটে ভরে পাঠানো হয় মার্কেটে। এভাবেই জমিতে আগুন, উত্তাপ ও আধুনিক প্রযুক্তির বহু ধাপ পেরিয়ে চিনির প্রতিটা দানা পৌঁছে যায় আমাদের রান্নাঘরে। বন্ধুরা, এবার আপনাদের বলবো তুলো বা কার্পাস তৈরির কাহিনী। যে উপাদানটা শীত কিংবা গ্রীষ্ম সমস্ত মরশুমে আমাদের শরীরের সবথেকে কাছের সঙ্গী। আমাদের পোশাকের যাত্রা শুরু হয় কিন্তু ছোট্ট একটা বীজের থেকে। বীজ বপনের আগে জমিকে ভালোভাবে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ করে তোলা হয়। আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে একসঙ্গে প্রায় 12 একর জমিতে বীজ বপন করা যায়। বর্তমানে এমন উন্নত মেশিনও আছে যেগুলোর মাধ্যমে একদিনে প্রায় 50 একর জমিতে বীজ বপন করা সম্ভব। প্রতিটা বীজ কতটা দূরত্বে থাকবে, কতটা গভীরে যাবে এবং কোন দিকে থাকবে সমস্ত কিছু আগে থেকে নিখুঁতভাবে নির্ধারণ করা থাকে। বীজ বপনের পর শুরু হয় সেচের কাজ। আজও অনেক জায়গায় কৃষকরা বাঁধ বা খাল থেকে জল এনে গাছের গোড়ায় জল দেন। এই পদ্ধতিটা তুলনামূলকভাবে ধীরে হলেও জল মাটির গভীরে পৌঁছায়। ফলে গরমের সময় গাছ ঠান্ডা থাকে এবং কার্পাসের গুণগত মান হয় উন্নত। যখন পুরো জমি সাদা তুলোয় ঢেকে যায় তখনই বোঝা যায় ফসল তোলার সময় হয়ে এসেছে। আধুনিক কার্পাস কাটার মেশিন 1 ঘন্টায় প্রায় 5 হেক্টর জমির কার্পাস সংগ্রহ করতে পারে। একই সঙ্গে এই মেশিন থেকে তৈরি হয় বিশাল আকারের বান্ডিল। একটা বান্ডেলের ওজন প্রায় 2000 কেজির থেকেও বেশি হয়ে থাকে। এই বান্ডেলগুলো পরে পাঠানো হয় ফ্যাক্টরিতে। সেখানে প্রথমে কার্পাসকে ভালোভাবে পরিষ্কার করা হয়, ধুলো, পাতা এবং কাণ্ড আলাদা করে ফেলা হয়। 1 টন র কার্পাস থেকে প্রায় 350 কেজি তুলো পাওয়া যায়। এই শুদ্ধ তুলো এরপরে স্পিনিং মেশিনে যায়। সেখানে তৈরি হয় মোলায়েম ও শক্ত সুতো। একটা মেশিন প্রতিদিন হাজার হাজার মিটার সুতো উৎপাদন করতে পারে। সুতো টেনে শক্ত করার পর তা দিয়ে বোনা হয় কাপড়। আপনার পোশাকের রং যাই হোক না কেন, তার সূচনা কিন্তু এই সাদা কার্পাস থেকেই। দীর্ঘ এই প্রক্রিয়া পেরিয়ে অবশেষে সেই কাপড় বাজার হয়ে পৌঁছে যায় আপনার আলমারিতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত 3টে বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।